ওকে, সো দ্য থিং ইজ দ্যাট আজকের ক্লাসে যেটা নিয়ে আমরা আলোচনা করব, দিস ইজ নাথিং বাট, আমরা বলি যে দ্য কনসেপ্ট ইজ নাথিং বাট অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। The concept is nothing but object oriented language. So the thing is that, object oriented ল্যাঙ্গুয়েজের যে করসপন্ডিং কনসেপ্টটা, সেটা অ্যাকচুয়ালি পাইথনের থেকেও আমরা পিওর অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ বলতে আমরা যেমন জাভাকে বুঝি, সেখানে আমরা পিওরলি অবজেক্ট ওরিয়েন্টেড ব্যাপারটা নিয়ে কাজ করি। বাট পাইথন তোমরা জানো যে আমরা ফাংশন নিয়েও কাজ করতে পারি, আবার আমরা এক্ষেত্রে মেথডস নিয়েও কাজ করতে পারি। বাট আমার সাজেশন, wherever you have to implement the linked list বা যে কোনো টাইপ অফ প্রোগ্রাম, সেখানে আমি এক্সপেক্ট করব যে তোমরা সেটা ক্লাস অ্যান্ড অবজেক্ট দিয়ে ডিজাইন করে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে। সো যে জিনিসটা বলার, সেটা হচ্ছে তোমাদের, জাস্ট এ মিনিট, যে আমরা যে জিনিসটা জানি সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজের কিছু কিছু, যেমন আমরা কি জানি যে সি ল্যাঙ্গুয়েজ বা পাস্কাল ল্যাঙ্গুয়েজ বা ফোর্টান ল্যাঙ্গুয়েজ, এই প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজই আমাদের ক্ষেত্রে প্রসিডিউরাল ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। whereas তুমি যদি অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজকে ধরো, তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজের মধ্যে যে ল্যাঙ্গুয়েজগুলো পড়ে সেগুলো হচ্ছে জাভা, পাইথনও অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে। সো দ্য থিং ইজ দ্যাট, যেটা আমরা বলতে পারি যে, তার মানে ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে আমরা এতদিন পড়েছি যে সি হয়ে যাক, অথবা ইউ ক্যান সে পাস্কাল, অথবা ইউ ক্যান সে ফোরট্রান, এই প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজকে আমরা কি বলছি, দ্যাট ইজ নাথিং বাট প্রসিডিউর, ইউ ক্যান সে oriented language, that all are the procedure oriented language. তো কোশ্চেনটা হচ্ছে প্রসিডিউর কেন? তার কারণ এখানে আমরা সি ল্যাঙ্গুয়েজ যদি করে থাকো, তখন কি করে একটা প্রোগ্রামার, সে কি করে uses you can say procedure, or you can say functions, procedure or function, to, you can say, perform a task. So that means while you are developing a software, the main task is divided into several subtasks, and each subtask is represented as a procedure. তার মানে এই ল্যাঙ্গুয়েজটা প্রসিডিউরাল ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, তার মানে কি, যখন আমরা while you can say we are developing, while developing you can say software, while developing software you can say the main task is, you can say, divided into several subtasks, several, you can say, subtasks, and each subtask is যে subtask, সেটা কি করছে, is represented as a procedure, is represented, you can say, as a procedure or function, procedure or function. So that means the main task is thus composed of, you can say, several procedure or several functions, and that's why that is known as a procedural oriented language, যেটা আমরা আগের সেমিস্টারে করে এসেছি। তার মানে তুমি দেখেছো যে যদি আমরা এরকম একটা, ইউ ক্যান সে, একটা মেন টাস্ক আমরা যদি মেন ফাংশন নিয়ে নিই, তাহলে মেন ফাংশন থেকে আমরা দেখেছি এখানে আমরা ফাংশন 1, এইরকম ভাবে ইউ ক্যান সে ফাংশন 2, ফাংশন 3, এইরকম ভাবে
আমরা জিনিসটা নিয়েছি। সো একটুখানি হোল্ড করো তো, একটুখানি হোল্ড। সো সো দ্য থিং ইজ দ্যাট, তাহলে আমরা দেখলাম যে প্রসিডিউরাল ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ কেন বলি, কারণ আমরা মেন থেকে তুমি আগেরবার ভেবে দেখো যে যা যা দরকার সেই অনুযায়ী আমরা বিভিন্ন রকম ফাংশনস গুলোকে আমরা ক্রিয়েট করে নিয়েছিলাম, এবং দ্যাটস ওয়াই দিস ইজ এ প্রসিডিউরাল ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। বাট প্রসিডিউরাল ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ থেকে আমাদের যেটা ডেভিয়েশন হইতেছে, যেমন ধরো আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে সি প্লাস প্লাস অথবা পাইথন অথবা জাভা, যেগুলো আছে তারা কি ইউজ করছে, ইউ ক্যান সে সি প্লাস প্লাস অর ইউ ক্যান সে পাইথন or you can say Java. This language actually you can say or .NET আছে, আরো অনেক রকম ল্যাঙ্গুয়েজেস আছে, সেগুলো কি করে দুটো কনসেপ্ট ইউজ করে। একটা কনসেপ্টকে বলা হয় ক্লাস, এবং আরেকটা কনসেপ্টকে বলা হয় ইউ ক্যান সে অবজেক্টস। তার মানে তারা দুটো জিনিস ইউজ করে, একটা ক্লাস এবং একটা অবজেক্ট, কি করে তাদের প্রোগ্রামটা ডিজাইন করার জন্য, ইন দেয়ার ইউ ক্যান সে প্রোগ্রামস। এবং সেটাকেই আমরা বলা হয় যে উপস, অর এই কনসেপ্টটাকেই আমরা বলি অবজেক্ট ওরিয়েন্টেড ইউ ক্যান সে প্রোগ্রামিং, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওটা যেমন প্রসিডিউরাল ওরিয়েন্টেড ছিল, সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড। তার মানে এখানে কি থাকে, একটা ক্লাস লেখো তুমি, এখানে তোমরা কি লেখো, একটা ক্লাস লেখো উইথ ইউ ক্যান সে একটা মেন মেথডের মধ্যে ধরো একটা ক্লাস লেখো, এবং এই ক্লাস আমরা কি করি তার ভেতরে আমি কি করছি আরেকটা ধরো ক্লাস 1 লিখছি উইথ ডেটা অ্যান্ড মেথড, উইথ ডেটা অ্যান্ড মেথডস। এটা আরেকটা ধরো ক্লাস 2, সেখানে আবার ডেটা অ্যান্ড মেথডস আছে, ওখানে যেমন ফাংশনে ভেঙেছিলাম, এখানে আমরা এইরকম ক্লাস যেটা মেন মেথড তার সাথে আমি এরকম ডিফারেন্ট টাইপস অফ ক্লাস আছে, এবং এগুলো হচ্ছে সাব ক্লাস, এবং এর ভেতরে কি থাকছে, ডেটা থাকছে এবং করেসপন্ডিং মেথড থাকছে। তার মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা এই অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে এলাম কেন, রাইট? মানে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে আসার পেছনে হোয়াট ইজ দ্য রিজন। সো সেই রিজনটা যদি তুমি বলো, তাহলে আমরা কি জানি যে প্রসিডিউরাল ওরিয়েন্টেড যে ল্যাঙ্গুয়েজ, সেখানে প্রোগ্রামার কনসেন্ট্রেট করে একটা স্পেসিফিক টাস্কে। তার জন্য কি করে, একটা সেট অফ ফাংশনস লিখে দেয়। যখন আরেকটা টাস্ক তোমায় অ্যাড করতে হবে সফটওয়্যারে, সে কি করে, রাইট করে নেয় অ্যানাদার সেট অফ ফাংশনস। তার মানে তার কনসেন্ট্রেশনটা কি থাকে, অনলি অ্যাচিভিং দ্য পার্টিকুলার টাস্ক। মানে আমার যে টাস্কটা দরকার সেই টাস্কের রেসপেক্টে আমি কি করছি, আমরা সেই অনুযায়ী জিনিসটা বানিয়ে নিচ্ছি। তার মানে সে কিভাবে দেখে, পুরো সিস্টেমটাকে ফ্র্যাগমেন্টস অফ সেভারাল টাস্কে দেখে, এবং যখন আমি পারফর্ম করি নতুন টাস্ক, ইউ উড বি রাইটিং এ নিউ সেট অফ ফাংশনস। তার মানে আমরা কিন্তু এখানে প্রসিডিউরাল ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজে যেটা হলো প্রবলেম, সেটা হচ্ছে নো রিইউজেবিলিটি। মানে আমি কোনো কিছুকে কিন্তু রিইউজ করলাম না, নো রিইউজেবিলিটি ইউ ক্যান সে অফ অ্যান অলরেডি এক্সিস্টিং কোড, অফ অ্যান ইউ ক্যান সে অলরেডি এক্সিস্টিং কোড, সেটা আমরা পেলাম না। এটা কিন্তু আমাদের প্রসিডিউরাল ওরিয়েন্টেড এর অসুবিধে দেখলাম, প্রসিডিউরাল ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজের অসুবিধা। ওখানে আমরা কি করেছি, প্রসিডিউরাল ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজে যেটা আমরা বললাম যে প্রত্যেকটা টাস্ক এবং তার করসপন্ডিং যে সাব টাস্ক আছে, that should be represented as a function, and one function may depend on another, and of course তাহলে যদি এরর হয় in the software, you have to examine all the functions, যেহেতু একটা ফাংশন আরেকটা ফাংশনের উপর ডিপেন্ডেন্ট। তার মানে একটা ফাংশনে যদি কোনো কারণে এরর হয়, তোমাকে বাকি পুরো ফাংশনসটাকে চেক করতে হবে। তার মানে ডিবাগিং অথবা রিমুভিং এরর্স, that will be difficult. Any updation to the software, that will also be difficult.
তার মানে এখানে প্রসিডিওরের আরেকটা প্রবলেম যেটা আমরা ফেস করেছি, যেহেতু এটা হতে পারে যে প্রত্যেকটা টাস্ক, দ্যাট মিনস ইজ টাস্ক or you can say subtasks, each task or subtask that is represented, that is you can say represented as a function, and you can say that one function that may, you can say, depend on another function. One function may depend on another function. So hence you can say an error. Hence an error in the software. An error in the software that needs examination. That needs examination of all the functions. Of all the function. That means what is the problem? If we want to debugging, or you can say removing, debugging or removing errors, that you can say will be become difficult, will be become, you can say, difficult. That is also one of the problem of procedural oriented language. What we know, when you have to develop a particular software, naturally what will happen, the code size is also being increased, and it has been observed that in the most of the software, you can say the code size exceeds 10,000 lines. So the thing is that it may be possible that you are writing the code, and after certain, say, when you write the code about 1 lakh lines, suddenly at a particular time, it may be possible that the programmer start losing control of the code because that is a huge number of code. That means after certain time, when you write the code, it may be possible that the programmers would not understand the exact behavior of the code and could neither debug it or not extend it. And that is a problem that are facing when they implementing a large project by using the procedural oriented approach. So that's why the procedural oriented approach fails, and the programmer realized the need of another approach. And the another problem, there is also several types of problem in the procedural oriented language, like programming in this approach that is not developed from the human being's life. That means statements, functions, procedure that never reflect the human being. So, from the human being point of view, they are unnatural. Unnatural activities, of course, are very difficult to perform. Like as human beings, we can walk or run, but if we are asked to fly like birds, of course, that is become impossible. So, the natural thing of the human being, if we write a program which should be developed from the human being's life, we adapt it easily. And that's why the idea forced a computer scientist to develop a new approach, you can say, and that would be closer to the human being's life. So the thing is that there are lots of things what I'm saying, and these are the different types of reasons when the computer scientist felt that the need of a new approach where the programming will have several modules, where the programming will have, you can say, several modules, right? So, and that's why you can say the object oriented approach that is developed, right? So you can say that in this object oriented approach, if we talk about, you can say that in OOPS or object oriented approach, everything, you can say, everything is an object. So in Python, when you have to write integer, you can say a equals to 5, b equals to 12 or 12.5, whatever you write in Python, that all are behaving like an object. And what we know, that in real life, in
real life, what we know, that some objects in real life, you can say some object will have similar behavior, will have similar, you can say, behavior. And for example, you can say all birds have similar behavior, like having two wings, two legs, etc. Also, all birds have the ability to fly in the sky. So such object with similar behavior belongs to the same class. So you can say, what do you mean by class? So class actually, you can say, represent, you can say, common behavior, common, you can say, behavior of a group of object, common behavior of a, you can say, group of object. So what do you mean? The class that represent the behavior. So it does not exist physically, but object exists physically, because class is nothing but a common behavior. Since it is a common behavior, that means, since you can say the class that actually represent, you can say, behavior, we represent behavior, so it, you can say, does not exist, you can say, physically. It does not exist physically. But you can say, but objects that exist, you can say, physically. Class does not exist physically, because, like an example, bird is a class, right? Whereas the name of the bird, like peacock, crow, or sparrow, whatever be the name of the birds, that are nothing but the object. Like human is nothing but a class, but like a, you know Arjun, or you can say Sima, Rita, whatever, Ram, Sam, whatever, these are nothing but the objects. That means objects actually, you can say, that exist physically. Actually, when we say that this is a particular object-oriented approach, so there are some features. We will describe the features, you know, we will describe the feature day by day, but these are the feature of object, you can say, oriented programming, object oriented, you can say, programming system. What are the features? Like the features are, you can say, classes and object that we just told you. Next is encapsulation. Encapsulation, we will see later what do you mean by encapsulation. You just heard the name first. Abstraction, inheritance, you can say, inheritance, you can say, polymorphism. These all are nothing but the, you can say, the features of an object-oriented approach. That means whenever you have to write the features of object-oriented approach, that means any object-oriented, you can say, any object-oriented language, whether this is a C or Java or whatever be the thing, you can say that all object-oriented approach that will actually follow the corresponding, that will follow the corresponding behavior. So that will happen. So the thing is that in that particular case, so we will start with the classes and object, and then in later we will move to the encapsulation, abstraction, or inheritance, right? So the thing is that, so first we will start with the class and object, and then we have to implement some program of linked list. We have to describe the theory of the linked list, and then we should try to implement the linked list by using the concept of classes and object. That is our goal. So the thing is that the first thing that is nothing but, you can say,
classes, and you can say the objects. Next thing is classes and objects. So what we know that a class, that is a model is class is nothing but a model or a plan to create object. What we have to write within the class? A class with, you can say, we have to write the attributes and what should be the actions of object. So attributes are represented by variables and actions are performed by method. সো তার মানে কি, একটা ক্লাসের মধ্যে যখন লিখতে হয় তখন আমরা কি করি, অ্যাট্রিবিউটস লিখি। অ্যাট্রিবিউটস মানে সি বা সি প্লাস যেটা ভেরিয়েবলস লেখো সেটাই হচ্ছে অ্যাট্রিবিউটস, এবং আমরা তার সাথে কি লিখি, মেথডস লিখি। যে অ্যাকশনসটা করব সেই অ্যাকশনসটা হচ্ছে মেথডের মাধ্যমে। এবং সেম ভেরিয়েবল অ্যান্ড মেথডস আর অলসো অ্যাভেলেবল ইন দ্য অবজেক্ট, কারণ দে আর ক্রিয়েটেড ফ্রম দ্য ক্লাস। ধরো একটা ক্লাস থেকে একটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে, তার মানে একই ভেরিয়েবলস এবং মেথড আর অলসো অ্যাভেলেবল ইন দ্য অবজেক্ট বিকজ দে আর ক্রিয়েটেড ফ্রম দ্য ক্লাস। আর এই ভেরিয়েবল গুলোকে আমরা বলি ইনস্ট্যান্স ভেরিয়েবল বিকজ দে আর ক্রিয়েটেড ইনসাইড দ্য ইনস্ট্যান্স, রাইট? তার মানে পাটি কথা, একটা ফাংশন যখন রিড একটা ক্লাসের ভেতরে লিখি তখন তাকে মেথড বলা হয়, রাইট? সো তুমি যদি বলতে পারো ক্লাসটা আমরা কেন লিখি, অ্যাকচুয়ালি এ ক্লাস actually you can say serves as the primary, serves at the primary means for abstraction. এই যে অ্যাবস্ট্রাকশন আমি বলেছিলাম, ক্লাসটা বেসিক্যালি প্রাইমারি কাজ যদি বলো তাহলে অ্যাবস্ট্রাকশন ইন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তার মানে ইন পাইথন, মনে রাখবে আমরা কি জানি যে ইন পাইথন এভরি পিস অফ ডেটা, every piece, you can say every piece of data that is, you can say, represented, every piece of data is represented as an instance, as an instance of, you can say, some class, as an instance of some class. That means a class provide a set of behavior in the form of member function. একটা ক্লাস কি করে, সে প্রোভাইড করে, a class that provides a set of, you can say, behaviors, a set of behaviors in the, you can say, form of member function, in the form of, you can say, member functions. এটাকেই আমরা কি বলি, also known as methods, এইগুলোকেই বলা হয় মেথড। এবং with implementation, set of behavior with implementation, you can say, that are, you can say, common to all instances, common to all instances of that class. So আমাদের কি করতে হয়, একটা ক্লাস যেটা ক্রিয়েট করা হয় উইথ দ্য কিওয়ার্ড ক্লাস। যেমন ধরো আগে স্ট্রাকচার ক্রিয়েট করেছে সিতে, সেখানে আমরা কি ইউজ করেছি, স্ট্রাক্ট কিওয়ার্ডটা ইউজ করেছি। ইউনিয়ন করেছো, সেখানে আমরা ইউনিয়ন কিওয়ার্ডটা ইউজ করেছি। সো দ্য থিং ইজ দ্যাট এখানেও ঠিক একই ব্যাপার, আমাদের ক্ষেত্রে যখন ক্লাস যখন তুমি লিখছো তখন কি হচ্ছে, আমরা ক্লাস বলে কিওয়ার্ডসটাকে আমরা ইউজ করি। এটাই হচ্ছে এখানকার ডিফারেন্স। মানে ওখানে যেমন আমরা স্ট্রাক্ট কিওয়ার্ডস বা ধরো আমরা যেটা ইউজ করতাম সেটা হচ্ছে তোমার ইউনিয়ন কিওয়ার্ড, ইনাম কিওয়ার্ড, এইগুলো বিভিন্ন রকম কিওয়ার্ড। এখানে তেমনি ক্লাসের জন্য আমরা ক্লাস কিওয়ার্ডস ইউজ করি। সো ধরো ক্লাসের ক্ষেত্রে, সো ক্লাসের ক্ষেত্রে আমাদের তাহলে কি রকম, আমরা যদি দেখো একটা ক্লাস লিখবো, ধরো
যদি আমাদের লিখতে হয় তাহলে কিরকম, ধরো একটা ক্লাসে, তার মানে লিখতে যদি হয় তাহলে আমি ধরো ক্লাসটার নাম দিলাম, ধরো আমি একটা স্টুডেন্ট নাম দিলাম। জেনারেলি এটা হচ্ছে এই লেটারে লিখতে হয়, তাহলে একটা ক্লাসটার নাম হচ্ছে স্টুডেন্ট। অন্যভাবেও লেখা যায় ভেতরে অবজেক্ট দিয়ে। এখানে যেটা করতে হয়, কারণগুলো আমরা প্রত্যেকটাই বলবো, যে এখানে আমরা যেটা করি সেটা হচ্ছে যেভাবে ক্লাসটা লিখি এখানে, সেটা হচ্ছে ডেফিনিশন। এখানে হচ্ছে আমরা একটা স্পেস দেবে, আন্ডারস্কোর দেবে ডবল, দ্যাট ওয়ান ইজ এ ইনিট, আবার ধরো আন্ডারস্কোর ডবল, অ্যান্ড দেন ইউ ক্যান রাইট সেলফ। এইগুলো প্রত্যেকটার মানে আমরা দেখে নেব। আমি ধরো এই ক্লাসটা নিয়েছি স্টুডেন্ট, এবং এখানে ভেরিয়েবল গুলোকে আমি এইভাবে ধরো যদি লিখি, যে ধরো আমি এইভাবে লিখতে চাইছি, ধরো এর ভেতরে ক্লাসটা তাহলে এইভাবে লিখছি সেলফ। আমি প্রত্যেকটার নাম আমি বলবো, ধরো ভ্যারিয়েবল নেম নিলাম, নেমে আমি ধরো লিখলাম ইউ ক্যান সে মাই নেম, অ্যান্ড তারপরে ধরো এখানে ইউ ক্যান সে self dot you can say age যদি নাও, you can say self dot age, and ধরো self dot you can say marks, say you can say something this one. So আমি এই তিনটে ভ্যারিয়েবল নিলাম, এবং এই ক্লাসের ভেতরেই ধরো একটা আমি মেথড লিখবো। সেটা লিখতে হয় কিভাবে, আমি যখন মেথড লিখবো, ধরো মেথডটার নাম আমি লিখছি this, you can say আমার মেথডটার নাম হচ্ছে talk, and the thing is that self। এই মেথডটা টক মেথড লিখলাম, এবং ধরো আমি এখানে প্রিন্ট নিচ্ছি। প্রিন্ট নিয়ে এখানে আমি কি করছি, ধরো আমি নিলাম যে দ্য থিং ইজ দ্যাট হাই, ধরো আমি আমার নাম হচ্ছে ধরো প্রিন্ট করব। সো দ্য থিং ইজ দ্যাট যদি আমার নাম প্রিন্ট করি, আমি জাস্ট বলছি যে দ্যাট শুড বি সেলফ ডট ইউ ক্যান সে নেম। এইভাবে আমি প্রিন্ট করতে চাইছি, এবং আমি যে বাকিগুলো প্রিন্ট করতে চাইছি দ্যাট উড বি লাইক দ্যাট, যে ধরো মাই ধরো এজ, দ্যাট উড বি লাইক এজ। এটা দিয়ে ধরো আমি বলছি সেলফ ডট এজ, অ্যান্ড সে আমি জাস্ট প্রিন্ট করতে চাইছি। এগুলো কিন্তু এই পার্টিকুলার মেথডের মধ্যেই আমি জিনিসগুলো লিখছি। ধরো মাই মার্ক ইজ বলে ইউ ক্যান সে, এখানে আমরা যেটা লিখছি সেটা সেলফ ডট মার্কস। সো দিস ওয়ান আমরা এইরকম ভাবে লিখছি। সো এই ধরো একটা ক্লাস আমরা লিখেছি, ক্লাসটা হচ্ছে স্টুডেন্ট। তাহলে এখানে একটা জিনিস যেটা আমরা লিখি, যে আমরা এই ডেফিনেশনের মাধ্যমে একটা যে জিনিসটা লিখেছি, যে উই মানে ইন পাইথন আমরা যেহেতু ডিক্লেয়ার করতে পারি না ভেরিয়েবল, উই ক্যান নট ডিক্লেয়ার ভেরিয়েবল, উই হ্যাভ টু retain the variable inside a special method, and this particular method that is known as init. And actually this method that is useful to initialize the variables, and hence this name as init. এটা ইনিশিয়ালাইজ করা হয়, যে ভেরিয়েবল গুলোকে ইনিশিয়ালাইজ করলাম, সেই করতে ইনিট মেথডটা ইউজ করা হয়। এবং এই মেথডটা তাই জন্য কিভাবে লেখে, এটা লেখার প্যাটার্নটা হচ্ছে দুটো আন্ডারস্কোর দাও বিফোর অ্যান্ড আফটার, and এটা indicates করছে that this method is internally defined and we cannot call this method explicitly। আমি এই মেথডটা ইন্টারনালি ডিফাইন করা আছে, এবং এটাকে আমি এক্সপ্লিসিটলি কল করতে পারবো না।
এবং এখানে যদি তুমি একটা প্যারামিটার দেখো, সেই প্যারামিটারটাকে আমি নাম দিয়েছি সেলফ প্যারামিটার, রাইট? দ্যাট ইজ রিটেন আফটার দ্য মেথড, আমরা ধরো মেন, আফটার দ্য মেথডের পর নেমের, মেথড নেমের পর এটা আমরা সেলফটাকে ইউজ করেছি। সেলফ হচ্ছে একটা ভেরিয়েবল দ্যাট ক্রিয়েটস টু কারেন্ট ক্লাস ইনস্ট্যান্স, মানে এই যে ধরো এই যে ক্লাসটাকে ক্রিয়েট করেছি, এই ক্লাসটাকে ধরে রেখেছে সেলফ। ধরো মেমোরি অ্যাড্রেস বলো, যা ধরো না কেন, সেটা ধরে রেখেছে সেলফ। তার মানে যখন আমরা একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করব স্টুডেন্ট ক্লাসের, তখন কি হয়, একটা মেমোরি ব্লক ক্রিয়েট হবে হিপ সেকশনে, এবং সেই মেমোরি লোকেশন ইজ বাই ডিফল্ট স্টোর ইন সেলফ। যখনই আমরা একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল ক্রিয়েট করব, তখন কি হবে, একটা মেমোরি লোকেশনে কি হবে, একটা মেমোরি লোকেশনে তোমার অ্যালোকেট হবে, একটা ব্লক, মেমোরি ব্লক অ্যালোকেট হবে, এবং সেই মেমোরি লোকেশনের ব্লকটা, মেমোরি লোকেশনটা, সেটা হচ্ছে ডিফল্ট স্টোর হবে সেলফের মধ্যে। এবং এই যে ইনস্ট্যান্স contain the variable name, age, marks, এগুলোকে বলা হয় ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। এবং ইনস্ট্যান্স ভ্যারিয়েবলকে আমরা যদি অ্যাক্সেস করতে চাই, উই ক্যান অ্যাক্সেস ইট বাই দ্য ডট অপারেটর অ্যালং উইথ দ্য সেলফ। ডট অপারেটর অ্যালং উইথ দ্য সেলফ দিয়ে আমরা এই জিনিসটাকে করতে চাই। তার মানে ধরো আমাকে একটা তো অবজেক্ট ক্রিয়েট করতে হবে, আদারওয়াইজ এই ক্লাসটা দেখো তুমি যদি রান করো, এটা তো ক্লাস, মানে এটা জাস্ট রান হলো, বাট এটার তো কিছু করার নেই, রাইট? এবারে আমাকে তো অবজেক্ট না ক্রিয়েট হলে তো মেমোরি লোকেশন হচ্ছে না, তার অবজেক্ট আমায় ক্রিয়েট করতে হবে। ধরো স্টুডেন্ট, এই যে এতগুলো স্টুডেন্ট, আমি কি করলাম, ধরো একটা স্টুডেন্টের আমি বললাম, ধরো স্টুডেন্টটার, ধরো D1 বলে একটা স্টুডেন্ট, তার ধরো আমি এই কি করছি, অবজেক্ট, আমি কি করতে, ক্লাসটার নাম কি স্টুডেন্ট, তাহলে আমরা কি করলাম স্টুডেন্ট, আমি এইরকম একটা অবজেক্ট ক্রিয়েট করলাম এইভাবে। তাহলে এখানে D1টা ইজ নাথিং বাট দ্য ইনস্ট্যান্স নেম। আমরা যখন কি করে, প্রথমে তাহলে কি হলো, একটা ব্লক অফ মেমোরি অ্যালোকেট হলো, কখন, এই যখন D1টা তুমি ইকুয়ালস টু স্টুডেন্ট লিখলে, কোথায় অ্যালোকেট হলো, হিপে অ্যালোকেট হলো। হিপ কি, র্যামের মধ্যে একটা জায়গা। কতটা মেমোরি অ্যালোকেট হলো সেটা ডিসাইড করা হবে ফ্রম দ্য অ্যাট্রিবিউটস এবং যে মেথডটা তুমি লিখেছো স্টুডেন্ট ক্লাসের মধ্যে। এবারে যখন অ্যালোকেট হলো মেমোরি ব্লকটা, তখন কি হলো, এই যে স্পেশাল মেথড, এই যে ইনিট সেলফ, এটা ইন্টারনালি কল হলো। এই মেথডটা স্টোর করে কি ইন্টারনাল ডেটা ইনটু দ্য ভেরিয়েবলস। তাই জন্য এই মেথডটা ইজ ইউজফুল টু কনস্ট্রাক্ট দ্য ইনস্ট্যান্স, এই জন্য এটাকে বলা হয় কনস্ট্রাক্টর। কারণ কি, এটা কি করছে, মেথড স্টোর করছে কি ইনিশিয়াল ডেটাকে, কাকে কোথায় স্টোর করছে, ভেরিয়েবলের মধ্যে স্টোর করেছে। তাই জন্য এই মেথডটা ইউজফুল ফর কনস্ট্রাক্টিং, ইউ ক্যান সে দ্য ইনস্ট্যান্স, এবং দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড কনস্ট্রাক্টর। এবং ফাইনালি কি হচ্ছে, এই অ্যালোকেটেড মেমোরি লোকেশন অ্যাড্রেস অফ দ্য ইনস্ট্যান্স ইজ রিটার্ন টু S1, এই D1 এ তোমাকে এখানে কি হচ্ছে, মেমোরি অ্যাড্রেসটা রিটার্ন হয়ে গেছে। এবং আমরা কি করি, যদি তুমি মেমোরি অ্যাড্রেসটা দেখতে চাও, তাহলে তো তুমি আগেই দেখেছো যে আমরা আইডি অফ, যদি তুমি এই D1 করো, তাহলে এই মেমোরি অ্যাড্রেসটা তুমি দেখতে পাবে। ইউ ক্যান সে এটা হচ্ছে করসপন্ডিং মেমোরি অ্যাড্রেস কার, এই D1টা কি, একটা অবজেক্ট। কার অবজেক্ট, ক্লাস কি, স্টুডেন্ট ক্লাসে। এখানে ইনিট মেথডটা কি করে, ইনিট হচ্ছে একটা কনস্ট্রাক্টর, সেটা ইন্টারনালি কলড হয়, কিসের জন্য আমরা ইউজ করি, ভেরিয়েবল গুলোকে ইনিশিয়ালাইজ করার জন্য ইউজ করি। এবারে যদি তুমি ধরো আমি এখানে প্রিন্ট করতে চাই তাকে, ধরো তুমি যদি বলো, আহ, এখানে যদি আমি প্রিন্ট করতে চাই D1 say dot, you can say name, তার মানে এটা কি, this refers to the data in the name variable, যেটা হচ্ছে ধরো যেটা দেখাচ্ছে দেবায়ন। এইরকম ভাবে আমরা করতে পারি। এবং ধরো এখানে তো আমার প্রত্যেকটা নেম আলাদাভাবে যদি পাও করতে চাও, তাহলে আমরা এইরকম ভাবে প্রত্যেকটা ডেটাকে আমরা অ্যাক্সেস করতে পারি ডট অপারেটর দিয়ে। বাট এখানে তো আমার সেটা চাই না, মানে D1 ডট নেম তুমি যদি করো তাহলে সেটা হবে। বাট আমি যদি এখানে ধরো প্রিন্ট দিয়ে জাস্ট আমি D1 ডট নেম দিতে, তো কোনো অসুবিধা নেই। বাট এখানে আমি মেথডটাকে কল করলেই মেথডটা কি করবে,
কারণ আমরা সেলফের মধ্যে ইনিশিয়ালাইজ করে রেখেছি নামগুলোকে, সেই নামগুলোকে করে প্রিন্ট করে দেবে। তার জন্য আমায় কি করতে হবে, এখানে এই যে D1 হচ্ছে করসপন্ডিং অবজেক্ট, তার মধ্যে আমি মেথডটাকে কল করতে চাই। মেথড হচ্ছে টপটা হচ্ছে তার ভেতরে মেথড, আমি এইভাবে কল করতে পারি। তাহলে তুমি যদি এইরকম ভাবে কল করতে পারো তাহলে দেখো কিরকম হচ্ছে। তুমি যদি এরকম ভাবে লেখো তাহলে দেখতে পাবে। এটা তো দেবায়নটা কি জন্য প্রিন্ট করছে, ফার্স্টেরটা এই যে প্রিন্ট করছে D1 ডট নেমের জন্য। এবারে যখনই তুমি এই মেথডটা কল করেছো তার মানে এই টক মেথডটা কল হয়েছে। টক মেথডে কি লেখা আছে, হাই আই এম বলে সেলফ ডট নেম, সেলফ মানে এটা হচ্ছে ক্লাসটা, আর নেমটা মানে দেবায়ন প্রিন্ট হয়েছে মাই এজ ইজ 32, মাই মার্কস ইজ 900 বলে ও এগুলোকে প্রিন্ট করে দিয়েছে, রাইট। সো আমরা এইভাবে কি করলাম, এটাকে আমরা কনস্ট্রাক্টর বলছি, রাইট। এটা কিন্তু আমরা বলি কনস্ট্রাক্টর, ওই সেলফ ইনিট যেটা হচ্ছে। তাহলে আমি যে কথাগুলো বললাম সেগুলো কিন্তু মাথায় রেখে, বিকজ দ্যাট আর ভেরি ইম্পর্টেন্ট বেসিকের জন্য, যদি একটা ক্লাস তুমি এইভাবে লেখো। তার মানে আমরা যে পয়েন্টগুলো তোমাকে জাস্ট ফর নোট ডাউন, আমরা যেটা জানলাম সেটা হচ্ছে, যেহেতু সিন্স ইন Python you can say we cannot declare, you can say variables, we cannot declare variables, তাই জন্য কি করেছি আমরা, we have written, you can say we have written the variables, we have written the variables, you can say inside a special method, inside a special, you can say method, inside a special method, যেটা হচ্ছে আমরা নিয়েছি init this, এবং এটা কি হয়, this particular method that is useful to initialize, useful to, you can say initialize the variables, initialize the variables, এটা করতে ইউজ করা হয়। এবং that's why it is named as a init, রাইট। এবং তার আগে দুটো আন্ডারস্কোর আছে, পেছনে দুটো আন্ডারস্কোর আছে। তার মানে এইটা, এই যে আন্ডারস্কোর ইউজ করেছি তার মানে কি, this particular method, this particular method is internally, this particular method is internally, you can say defined, and we cannot call this method explicitly, and we cannot, you can say call this method, you can say externally, তুমি এই মেথডকে এক্সটার্নালি কল করতে পারো না। এবং তাই জন্য আমরা কি বললাম, এই মেথড কি করছে, স্টোর করছে ইনিশিয়াল ডেটা ইনটু দ্য ভেরিয়েবল। তার মানে এই মেথডের কাজই হচ্ছে, এই যে মেথডটা আমরা লিখেছি, দিস মেথড ইউ ক্যান সে স্টোরস দ্য ইনিশিয়াল ডেটা, ইনিশিয়াল ডেটা ইনটু দ্য ভেরিয়েবল, ইনিশিয়াল ডেটা কোথায় স্টোর করেছে, ইনটু দ্য ভেরিয়েবলস। এবং তাই জন্য এটা কি বলছি আমি, সিন্স this particular method that is, you can say useful to construct, useful to, you can say construct the instance, and since this method is useful to construct the instance, you can say it is called, you can say constructor, এই জন্য এটাকে বলা হয় কনস্ট্রাক্টর, রাইট। এরকম কনস্ট্রাক্টর তুমি লিখতে পারো। সো দ্য থিং ইজ দ্যাট, তাহলে আমরা আরেকটা জিনিস যেটা দেখলাম, যে এখানে একটা ভেরিয়েবল ইউজ করেছি যেটার নাম হচ্ছে সেলফ, রাইট। তার মানে সেলফ যে ভেরিয়েবলটা আমরা ইউজ করি, দেখবে জাভাতে দিস বলে একটা কিওয়ার্ডস তোমরা ইউজ হয়তো করবে, that is nothing but a, you can say default variable, that is nothing but a default variable that contains, that you can say contains the
memory address that contains, you can say, the memory address of the instance. এই যে অবজেক্টটা ক্রিয়েট করেছি সেটা হচ্ছে ইনস্ট্যান্স। তার মানে এই যে d1 বলে অবজেক্টটা ক্রিয়েট করেছিলাম সেটা হচ্ছে সেলফ, তাহলে কি একটা ডিফল্ট ভেরিয়েবল, সে কি করছে এই d1 দ্বারা ক্রিয়েটেড যে মেমোরি অ্যাড্রেস সেই মেমোরি অ্যাড্রেসটাকে ধরে রাখছে। তাই জন্য অ্যাড্রেস অফ দ্য ইনস্ট্যান্স of the, you can say, current class, object of the instance of the current class. So আমরা কি করি, self ইউজ করি to refer all the instance variable and instance method। তার মানে আমরা কি করি, we can, you can say, use this self to refer, you can say, to all the, you can say, instances, all the instances, or you can say all instance variables, and you can say instance method, instance method, এই দুটো ক্রিয়েট করতে আমরা এটা ইউজ করি। তার মানে যখন একটা ক্লাসের ইনস্ট্যান্স ক্রিয়েট হয়, মানে ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট হয়, সেই ইনস্ট্যান্স নেম কন্টেইনস দ্য মেমোরি লোকেশন অফ দ্য ইনস্ট্যান্স। যেটা আমরা দেখলাম d1 কি করছে, মেমোরি লোকেশন অফ দ্য ইনস্ট্যান্স। এবং এই মেমোরি লোকেশন যেটা ইন্টারনালি অটোমেটিক্যালি, মানে ইন্টারনালি পাস করে যায় কোথায়, পাস হয়ে সেলফে গিয়ে দাঁড়ায়। এবং তাই জন্য কি করে, সেই সেলফ ভ্যারিয়েবল দিয়ে আমরা কি করতে পারি, রেফার করতে পারি টু দ্য ইনস্ট্যান্স ভ্যারিয়েবল ইনসাইড দ্য কনস্ট্রাক্টর। দ্যাট ইজ দ্য সিম্পল থিং। তার মানে সিম্পল জিনিস যেটা সেলফ কেন আমরা ইউজ করি, তার মানে হোয়েন অ্যান্ড ইনস্ট্যান্স, ইনস্ট্যান্স মানে হচ্ছে অবজেক্ট। যখন আমি একটা অবজেক্ট ক্রিয়েট করছি, কার অবজেক্ট ক্রিয়েট করছি, ইনস্ট্যান্স টু দ্য ক্লাস, instance to the class that is, you can say, created। তাহলে আমরা কি জানি, এই যে ইনস্ট্যান্স নেম, ইনস্ট্যান্স যে নেমটা, দ্যাট কি করছে, এটা কন্টেন্স করছে দ্য মেমোরি লোকেশন, অবজেক্টটার মেমোরি লোকেশন, দ্যাট মিনস মেমোরি, ইউ ক্যান সে, লোকেশন অফ দ্য ইনস্ট্যান্স, মেমোরি লোকেশন অফ দ্য ইনস্ট্যান্সকে ধরছে। এবং এই যে মেমোরি লোকেশন আছে, দ্য মেমোরি লোকেশন, ইউ ক্যান সে, that is internally, that is, you can say, internally passed to self। এটা ইন্টারনালি সেলফে পাস করে দেওয়া হয় এবং তার জন্য সেলফ ইউজ করি এই সব ক্ষেত্রে। তো বেসিক এইটুকু যে জানলে, দ্যাট ইজ আপাতত আমার ক্লাসের জন্য দরকার। বিকজ লিঙ্ক লিস্ট যদি আমায় ক্রিয়েট করতে হয়, তাহলে লিঙ্ক লিস্টের জন্য এই ক্লাস এবং এই অবজেক্টের বেসিক কনসেপ্টটা দরকার আমাদের ক্ষেত্রে। এবারে তোমরা তো লিঙ্ক লিস্টের বেসিক জিনিস কতটা পড়েছো আমি জানি না, বাট আমি বেসিক কিছু জিনিস লিঙ্ক লিস্টের বলে দেন আমরা একটুখানি ইমপ্লিমেন্টেশন পার্টের দিকে যাব। বিকজ আমার এটা তোমাদের এখনকার জন্য না, ক্যাম্পাসিং বলো, যে কোনো কিছু বলো, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং যদি কিছু হয়, দ্যাট ইজ নাথিং বাট দ্য করসপন্ডিং ডেটা স্ট্রাকচার। সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, রাইট? সো দ্য থিং ইজ দ্যাট, so that is one of the most important thing in data structure, that is nothing but linked list। তোমরা অ্যারে পড়েছো, so the thing is that, so now what we should discuss, that is nothing but, you can say, uh, the thing is that আমরা একটুখানি লিঙ্ক লিস্ট নিয়ে ডিসকাস করব। সো লিঙ্ক লিস্ট নিয়ে যখন জিনিসটা আমরা ডিসকাস করব, দ্য থিং ইজ দ্যাট, তাহলে একটুখানি বেসিক থেকেই আমরা স্টার্ট করব, যে হোয়াট ডু ইউ মিন বাই লিঙ্ক লিস্ট, বা লিঙ্ক লিস্ট অ্যাকচুয়ালি কিরকম ভাবে পড়লে একটুখানি সুবিধা হয়। সো the thing is that, just a minute,
আমরা যদি একটুখানি দেখি, ওকে, সো সো আমি জানি যে ডেটা স্ট্রাকচার মানে তোমরা জিনিসটা বোঝো যে this is nothing but you can say the data, organized data, and as well as the operations. So linked list, what we know, that linked list is nothing but a data structure that is used to store the data element, that is used to store the data element. And here the successive elements এখানে কি হয়, কানেক্ট করা হয় কি দিয়ে, পয়েন্টার্স দিয়ে। মানে আগে আমরা দেখেছিলাম এখানে পয়েন্টার্স এর কনসেপ্ট নেই, বাট সিতে আমরা দেখেছিলাম যে লিঙ্ক লিস্টের ক্ষেত্রে পয়েন্টার দিয়ে জিনিসটাকে কানেক্ট করা। সো দ্য থিং ইজ দ্যাট, তার মানে আমরা কি জানি যে ইউ ক্যান সে দ্যাট লিঙ্ক লিস্ট, দেখো সিতে যা ইমপ্লিমেন্ট করেছো, সি প্লাস প্লাসে যা ইমপ্লিমেন্ট করেছো, ইমপ্লিমেন্টেশনের কোডে তফাৎ হতে পারে, বাট দ্য থিং ইজ দ্যাট ইমপ্লিমেন্টেশনের কনসেপ্টে কিন্তু তফাৎ নেই। তাই জন্য বলি যে ধরো যদি লিঙ্ক লিস্ট করো, দ্যাট ইজ ইউ ক্যান সে সেটা হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার। আমরা পড়েছি যে লিনিয়ার এটা হচ্ছে একটা করসপন্ডিং ডেটা স্ট্রাকচার। সে কি করে, দ্যাট ইজ ইউজ টু স্টোর, ইউ ক্যান সে ডেটা এলিমেন্ট, ইউজ টু স্টোর ইউ ক্যান সে ডেটা এলিমেন্টস। এবং এখানে আমরা কি জানি, দা you can say the successive elements are connected by pointer, successive element are connected by, you can say, pointers in respect of C or C++, and you can say the last element, you can say the last element is null, that I এখানে জানি এখানে নাল ছিল, এখানে নান আসবে, বাট ব্যাপারটা কিন্তু সেম, যেটা তোমার ওখানে পড়েছো এখানে কনসেপ্টের কোনো তফাৎ হয় না, যেটা তফাৎ হয় ইমপ্লিমেন্টেশন কোডের তফাৎ, আর কিছুই না। কিন্তু ওখানেও যা পড়েছো এখানেও একই জিনিসই পড়বে, বাট কনসেপ্টটা আলাদা। তার মানে আমাদের ক্ষেত্রে যেটা জানি, অ্যারে বেসড ইমপ্লিমেন্টেশনে যে প্রবলেম ছিল, সেই প্রবলেমটা আমরা লিঙ্ক লিস্টে সলভ করেছি। তাহলে অ্যারেতে প্রবলেম কি ছিল, তোমরা জানো ইনসারশন বা ডিলিশনের একটা প্রবলেম ছিল। সার্চিং করা অ্যারেতে সুবিধা লিঙ্ক লিস্টের তুলনায়, বাট ইনসারশনস অ্যান্ড কোনো একটা ডিলিশন যদি করো, আপডেশন যদি করো, তাহলে দ্যাট উইল টেক মাচ মোর অ্যামাউন্ট অফ টাইম, whereas in linked list that will take less amount of time. But if you want to access something, where array is always performing better than the linked list. So আমরা কি জানি, লিঙ্ক লিস্টের ক্ষেত্রে মানে প্রত্যেকটা নোড, এখানে আমরা কি জানি একটা ইউ ক্যান সে লিঙ্ক লিস্ট, যদি আমি পাইথনের রেসপেক্টে বা অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজের রেসপেক্টে বলি, তাহলে আমরা জানি একটা লিঙ্ক লিস্ট that actually relies on a more, you can say, distributed, in a more distributed representation, more distributed representation, in which you can say a light weight object আমরা একটা ক্রিয়েট করি, যে অবজেক্টটার নাম হচ্ছে আমরা দিই নোড, যে অবজেক্টটার নাম দিই আমরা নোড, এবং এটাকে আমরা কি করি, অ্যালোকেট করা হয় কিসের জন্য, ফর ইচ এলিমেন্ট। এবং আমরা জানি, তোমরা পড়েছো যে প্রত্যেকটা নোড আমরা কি জানি, তার একটা রেফারেন্স থাকে যে নেক্সট নোডকে করে, যেমন পয়েন্টার আছে, এখানে আমরা রেফারেন্স বলছি, মানে প্রত্যেকটা নোড মেনটেন করে একটা রেফারেন্স টু ইচ এলিমেন্ট, and one or more reference to neighbors node,
রাইট? ওয়ান আর মোর রেফারেন্স কেন? যদি ডাবল লিঙ্ক লিস্ট হয় তাহলে দুটো হবে, সিঙ্গেল লিঙ্ক লিস্টে শুধুমাত্র তার পরের নোডটারই রেফারেন্স। তার মানে প্রত্যেকটা নোডের কি করে মেনটেন করে, কি মেনটেন করে, একটা রেফারেন্স মেনটেন করে টু ইটস ইউ ক্যান সে এলিমেন্ট, টু ইটস এলিমেন্ট, এবং একটা বা তার বেশি ওয়ান অর ইউ ক্যান সে মোর রেফারেন্স থাকতে পারে ডিপেন্ডিং অন দ্য সিঙ্গেল লিঙ্ক লিস্ট না ডাবল লিঙ্ক লিস্ট না সার্কুলার লিঙ্ক লিস্ট। অনেক রকম হয় ডাবল সার্কুলার লিঙ্ক লিস্ট, সেটা তো তোমার, সেটা নিয়ে আমরা বদার নয়। রেফারেন্স টু দ্য নেবারিং নোডস ইন অর্ডার, কিসের জন্য? টু collectively you can say represent, collectively represent the, you can say, linear order of the sequence, linear order of the sequence। তার মানে আমরা যদি সিঙ্গেল লিঙ্ক লিস্টের রিপ্রেজেন্টেশন দেখি, তাহলে সিঙ্গেল লিঙ্ক লিস্টের ক্ষেত্রে তোমরা দেখেছো যে আমরা এইরকম একটা, ধরো একটা নোড ক্রিয়েট করি, আমরা একটা নোড ক্রিয়েট করি, সেই নোডটা তোমরা ক্রিয়েট করতে শিখেছো আশা করি ইন সিতে, যেখানে আমরা ওই যেটাকে আমরা বলি সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচার ইউজ করে আমরা একটা লিঙ্ক লিস্টের একটা নোডকে ক্রিয়েট করি। কিরকম? তোমাদের সিতে যদি করো তাহলে তুমি এভাবে করো, স্ট্রাক্ট একটা নোড নাও, এবং এখানে কি করো, একটা ধরো আমাদের ভ্যালু পার্ট আছে, ধরো একটা ভ্যাল পার্ট নাও তুমি, আর কি করো, এই স্ট্রাক্টে এই নোটকেই কল করছো উইথ সাম পয়েন্টার, এরকম ভাবে করেছো, এটাকে সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচার বলি। এবং তারপরে তোমার ধরো নাল বা হোয়াট এভার, বাট এখানে যদি পাইথনে যদি তুমি এই নোটটা ক্রিয়েট করো, তার মানে এখানে আমরা ক্লাসের ভেতরে আমায় করতে হবে। তার মানে ক্লাসের ভেতরে যদি তোমায় করতে হয়, তার মানে তোমায় একটা নোট বলে ক্লাস নিতে হবে, সেটা আমরা কিভাবে নেব সেটা আমরা দেখব পরের কথা। বাট এটা যদি তুমি স্ট্রাকচারিক্যালি দেখো তাহলে এটা দেখতে কিরকম হচ্ছে, মানে এটা যদি তুমি বলো যে নোটটা কিরকম দেখতে, মানে আমরা এইভাবে লিঙ্ক লিস্টটা ক্রিয়েট করি যে এখানে ধরো কি থাকে, একটা ডেটা পার্ট অথবা ভ্যালু পার্ট হোয়াট এভার বি দ্য থিং, আর এখানে একটা ধরো নেক্সট পার্ট আছে। সো এইরকম ভাবে আমি ধরলাম প্রত্যেকটা নোড ক্রিয়েট হয়েছে, এবং আমরা জানি যটা নোড ক্রিয়েট করব সেই নোডের করেসপন্ডিং কি হচ্ছে, একটা করে মেমোরি লোকেশন হয়, এবং লাস্ট নোডটা আমি নাল নিয়ে নিই, যেটা এখানে নাল নিই ওখানে সেটা নাল লিখবো। তো এখানে ধরো আমি ধরলাম এই স্টার্টিং নোডের মেমোরি লোকেশন 100, এর মেমোরি লোকেশন 200, এর মেমোরি লোকেশন 300, এর মেমোরি লোকেশন 400। তার মানে এই যে পয়েন্টার, এটা কি করছে, এই 200 লোকেশনকে ধরে রাখছে, তার মানে এ কে পয়েন্ট করছে এই পয়েন্টারে আমার। তাই জন্য দেখো এটাও একটা কিন্তু পয়েন্টার, বাট টাইপটা হচ্ছে স্ট্রাক্ট। সে কি করছে, এই পরবর্তী স্ট্রাকচারের, তাই জন্য পয়েন্ট করছে কারণ তার মেমোরি লোকেশন 300, এ 400 কে পয়েন্ট করছে, এবং আমরা এখানে যা খুশি ভ্যালু দিতে পারি সেটা তোমার, ধরো আমি ধরলাম এই হচ্ছে ভ্যালুগুলো, এবং এখানে একটা জিনিস থাকে, আরেকটা পয়েন্টার নিয়ে নিই, সেই পয়েন্টারটাকে আমরা হেড পয়েন্টার বলি, যেখান থেকে ইনিশিয়াল স্টার্টিং লোকেশনটা স্টার্ট হবে। কারণ আমি বলেছি এটা তো কন্টিগুয়াস মেমোরি লোকেশন নয়, যেহেতু কন্টিগুয়াস মেমোরি লোকেশন নয়, তার মানে অ্যারেতে সুবিধা ছিল পরপর পরপর মেমোরি লোকেশন আছে, তাই কোনো অসুবিধা নেই। বাট এখানে পরপর পরপর মেমোরি লোকেশন নেই, এবং যেহেতু পরপর পরপর মেমোরি লোকেশন নেই, তাই আমায় ভাবতে হচ্ছে যে কোথা থেকে স্টার্ট করব। স্টার্টের জন্য আমায় সেই ভ্যালুটাকে ধরে রাখতে হচ্ছে, এবং হেডের ভ্যালুটাকে চেঞ্জ করা যাবে না, রাইট? চেঞ্জ করে গেলে আমি পুরো লিঙ্ক লিস্টটাকে হারিয়ে যাব। সো বিকজ এরা কিন্তু কন্টিগুয়াস নয়, দেখো 100, তারপর 200, 300, 400 আমি আরবিটারি ধরেছি, সেটা যে কোনো অ্যাড্রেস হতে পারে, বাট দিস অ্যাড্রেস আর নট কন্টিগুয়াস, এবং কন্টিগুয়াস যদি অ্যাড্রেস না হয় তাহলে অ্যারের মতো পরপর পরপর পাওয়াটা ইজ ভেরি ডিফিকাল্ট, পাওয়া যাবে না। সো ইন দ্যাট পার্টিকুলার কেস আমরা কি করেছিলাম, এখানে আমাদের মনে করে দেখো, আমরা যদি বলি যে ইফ, আমাকে যদি বলা হলো হেড, সি এর রেসপেক্টে হেড যদি ইকুয়াস টু নাল হয়,
তার মানে কি, হেডে যদি কোনো কিছু না থাকে তার মানে এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে তাহলে বুঝতে হবে লিঙ্ক লিস্ট ইজ এমটি। মানে হেড যদি না হয় তার মানে ইফ দ্য অ্যাভব কন্ডিশন, যদি এই অ্যাভব কন্ডিশনটা স্যাটিসফাই করে, ইফ অ্যাভব কন্ডিশন ইজ ট্রু, তাহলে আমায় বুঝে নিতে হয় কি, দেন ইউ ক্যান সে ইট মিনস লিঙ্ক লিস্ট ইজ এমটি। এর মানে হচ্ছে লিঙ্ক লিস্টটা হচ্ছে আমার এমটি, রাইট? সেকেন্ড, তুমি জানো যদি আমাদের এরকম থাকে, ইফ হেড এর পর এখানে নেক্সট নিয়েছি তাই অ্যারো দিয়ে আমরা নেক্সট নিই, এটা রিপ্রেজেন্টেশন, সিতে রিপ্রেজেন্টেশন তোমরা করেছো। যদি এটা ইকুয়ালস টু নাল হয় তার মানে বুঝতে হবে, যদি এই কন্ডিশনটা ট্রু হয় তার মানে বুঝতে হবে যে লিঙ্ক লিস্ট হ্যাভিং অনলি ওয়ান নোড। যদি এটা বুঝতে হয় তার মানে, এটা যদি হয় তার মানে বুঝতে হবে ইফ this particular condition is true, তাহলে তোমায় এটা বুঝে নিতে হবে যে it means, you can say it means that linked, you can say list that having only one node, একটাই নোড থাকবে। আর যদি আমরা এরকম লিখি, একটা স্ট্রাক্ট বলে আমি একটা পয়েন্টার নিলাম, সেই পয়েন্টারটাকে যদি আমি বলি হেড নেক্সট নেক্সট, তাহলে এই পয়েন্টারের ভিতরে কি থাকছে, হেড নেক্সট, মানে এটা যদি হেড হয় তার নেক্সট হচ্ছে এই জায়গাটা, এটা হচ্ছে নেক্সট, হেড নেক্সট মানে কত হচ্ছে 200, এবং 200 এর যদি নেক্সট করো তাহলে 200 এর নেক্সটে আমার বসে আছে 300, তার মানে এখানে কি হচ্ছে, এই পিটা কি হচ্ছে 300 কে স্টোর করে রাখছে, 300 কে স্টোর করে রাখছে। সো এইগুলো জাস্ট বেসিক জিনিস, সেগুলো জানাটা খুব দরকার। যে হেড ডেটা যদি তোমায় বলে যে প্রিন্টএফ করতে যে হেডের করসপন্ডিং ডেটা, তাহলে হেডের করসপন্ডিং ডেটা 10 কত, 10 হবে। যদি তোমায় এখানে প্রিন্টএফ করতে বলে ধরো হেড নেক্সট, ইউ ক্যান সে নেক্সট ডেটা, তাহলে কত প্রিন্ট করবে, 30 তাহলে প্রিন্ট করবে 30। সো এইগুলো জানার কথা, কারণ হেড নেক্সট মানে 200, 200 নেক্সট মানে হচ্ছে 300, 300 নেক্সট মানে হচ্ছে 30। সো ইট উইল প্রিন্ট লাইক দ্যাট। সো এটা আমি জাস্ট আজকে বেসিক জিনিস করলাম যে আমরা লিঙ্ক লিস্ট এইরকম ভাবে লিখেছো তোমরা। সেখানে ক্রিয়েট লিঙ্ক লিস্ট তুমি যদি সিতে লেখো তাহলে ডাইনামিক মেমোরি অ্যালোকেশনস ইউজ করে করেছিলে। বাট এই জিনিসটাই যে সেম জিনিসটা ধরো আমাকে যদি তোমায় লিখতে হয় কিসে, পাইথনে ধরো আমি এই জিনিসটাই লিখবো, সেম জিনিস, কনসেপ্ট ইজ সেম, কোডিং ইজ ডিফারেন্ট, বাট যদি আমায় লিখতে হয় তাহলে ধরো আমি যদি লিখতে চাই, ধরো আমি একটা লিখতে চাইছি একটা কোড, তাহলে আমি কি বলেছি এখানে ক্লাস দিয়ে যা কিছু লিখবে সবকিছু ক্লাস দিয়ে, তাহলে আমি ধরো একটা ইউ ক্যান সে ক্লাস নিলাম এবং ক্লাসটার নাম ধরো দিলাম নোড, রাইট? আমি ক্লাসটার নাম দিলাম নোড। তো ক্লাসটার নাম নোড দিলাম, তাহলে এই ক্লাসের ভেতরে আমার কি থাকছে, এই ক্লাসের ভেতরে আমি যেটা বললাম যে আমাকে একটা কনস্ট্রাক্টর করতে হবে কিসের জন্য, ইনিশিয়ালাইজেশনের জন্য। এটার জন্য আমি নাম দিলাম কনস্ট্রাক্টরটার ইনিট, নাম দেওয়ার নেই, এটা সেলফ, এবং এখানে আমার একটা হচ্ছে সেলফ মানে মেমোরি অ্যাড্রেস, এবং এখানে আমি একটা ভ্যালু পাস করাবো যেটা ডেটা বা ভ্যালু, এটা হচ্ছে আমার কনস্ট্রাক্টর। তার কনস্ট্রাক্টরটাকে ইনিশিয়ালাইজেশন করতে হবে। আমি ইনিশিয়ালি যেটা নিলাম তার যে নেক্সটটা সেটা ওখানে নাল করে রেখেছিলে, এখানে আমি জাস্ট ওই একই জিনিস নান করে রাখলাম, এবং সেলফের করসপন্ডিং যে ভ্যালুটা তাতে আমি এই ভ্যালুটা যেটা পাস করাবো সেটাকে ধরে রাখবো। এটাই আমার বক্তব্য। এটা হচ্ছে আমার করসপন্ডিং, আমরা যে ক্লাসটা লিখেছি সেটা, ক্লাসটার নাম কি নোড, নোডের ভেতরে এটা আমরা কি করেছি লিখেছি, দ্যাট ইজ নাথিং বাট ইনিশিয়ালাইজেশন করেছি। তাহলে আরেকটা ক্লাস লিখতে হবে, যে ক্লাসটা আমি লিঙ্ক লিস্টের জন্য আমি ধরো একটা ক্লাস লিখলাম, ধরো ক্লাসটার নাম দিলাম ইউ ক্যান সে লিঙ্কড, ইউ ক্যান সে লিস্ট আমি নাম দিলাম, এবং সেই ক্লাসের ভেতরেও আমায় তাহলে এই রকম লিখতে হবে, যেটা ইনিশিয়ালাইজ করার জন্য ইনিট
ইউ ক্যান সে আমি লিখলাম ধরো সেলফ। প্রথমে একটু খজবজ লাগতে পারে, বাট আফটার দ্যাট করতে করতে দেখবে এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। সো এখানে যখন ইনিশিয়ালাইজেশন করব একই জিনিস, আমার হেড বলে যে বস্তুটা সেটাকে তো ইনিশিয়ালি নাল রাখতে হবে, কারণ কোনো নোড নেই। কোনো নোড না থাকলে আমরা একটু আগে দেখলাম দ্যাট শুড বি নাল। সো এখানে আমি ধরো সেলফ ডট ইউ ক্যান সে হেড দ্যাট ইজ ইকুয়ালস টু ইউ ক্যান সে আমি নাম লিখলাম, এবং আমার এখানে মেথড লিখবো যেটা দিয়ে প্রিন্ট করব, তাই মেথড আমি লিখছি। সেই মেথডটার নাম ধরে নাও আমি একটা মেথডের নাম লিখছি ধরো প্রিন্ট লিস্ট বলে। ধরো একটা মেথডের নাম ধরো প্রিন্ট লিস্ট, আমি মেথডটা লিখেছি। মেথডটা কি করবে, মেথডটার ভেতরে কাকে পাস করাতে হবে, সেলফকে পাস করাতে হবে। প্রিন্ট লিস্টের ভেতরে ধরো আমায় সেলফটাকে পাস করাতে হবে, এবং এই মেথডটা তাহলে কি কাজ করবে, এই মেথডটা আমাকে জাস্ট মিনিট একটু বড় করে দিই। তাহলে এই যে মেথডটা যেটা প্রিন্ট লিস্ট যেটা আমরা নিলাম, এটা জাস্ট প্রিন্ট করবে। তো প্রিন্ট করার জন্য আমি বলেছি হেডকে মুভ করানো যায় না, তার জন্য একটা ভেরিয়েবল তুমি ইউজ করবে। সেই ভেরিয়েবল ধরলাম আমি টেম্প বলে একটা ভেরিয়েবল ইউজ করলাম, এবং সে কি করবে এই হেডটাকে ধরে রাখলো, কারণ আমি এটাকে মুভ করব, এবং এটাকে জাস্ট আমি একটা লুপে চালিয়ে দেবো যে ওয়াইল, যে লুপটা যতক্ষণ চলবে প্রিন্ট করবে। এটাই তো ব্যাপার যে টেম্প যতক্ষণ পর্যন্ত নাল না হবে, এখানে নাল মানে যেটা নান বোঝায়, যতক্ষণ না পর্যন্ত হবে আমি কি করব, জাস্ট এটাকে প্রিন্ট করব। দ্যাট ইজ এ সিম্পল থিং। আমি এটাকে প্রিন্ট করব, কাকে প্রিন্ট করব, আমি টেম্পের যে ভ্যালটাকে ডট ভ্যালকে প্রিন্ট করলাম, এবং ভ্যালকে প্রিন্ট করার পর আমার যে কাজটা হবে দ্যাট ইজ নাথিং বাট আগিয়ে নেওয়া। তো লিঙ্ক লিস্টে তোমরা দেখেছো সিটেও আগিয়ে নেওয়ার জন্য আমরা এরকম অ্যারো দিয়ে নেক্সট করতাম, এখানে আমি ডট দিয়ে নেক্সট করব। তার মানে এখানে আমি একটা কি করলাম, প্রিন্ট লিস্ট কি করলো, টেম্প বলে একটা ভেরিয়েবল নিল, সেই ভেরিয়েবলটা হেডে পয়েন্ট করলো। আমি টেম্প যতক্ষণ না নাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভ্যালুগুলোকে প্রিন্ট করতে থাকলাম, এবং তার সাথে টেম্পটাকে একটু একটু এগোতে থাকলাম। এবং এখানে একটা জিনিস আছে, যে জিনিসটা হচ্ছে আমি একটা পার্টিকুলার ধরো মেথডকে কল করছি, যে মেথডটা অলরেডি আমাদের এখানে একটা যখন ক্রিয়েট হয় তখন একটা মেন ক্লাস অলরেডি ক্রিয়েট হয়, মানে সেটা দেখা যায়। সো ইন্টারনালি আমি কি করতে চাইছি, ওই পার্টিকুলার যে মেন ক্লাসটা আছে সেই মেন যে তুমি বলতে পারো ইন্টারনাল, যেমন ইনিট মেথড আছে, এখানে একটা মেন মেথড আছে, সেই করসপন্ডিং মেন মেথডটাকে আমি জাস্ট কল করছি, আর কিছুই না। এখানে মেন মেথডটাকে আমি কল করব, এবং যেহেতু এই মেন মেথডটাকে আমায় কল করতে হচ্ছে, সেই কারণে জাস্ট লেখা, জাস্ট এ মিনিট আমি ওই জিনিসটা লিখতে পারি, যে জিনিসটা অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি মানে পাইথনে কি হয়, অ্যাকচুয়ালি সেভারেল ফর্মস অফ অটোমেটেড টেস্টিং হয়। মানে যখন ধরো একটা ফাংশন অথবা ক্লাস একটা মডিউল ডিফাইন করছি, আমরা একটা পার্টিকুলার মডিউলকে টেস্ট করতে পারি। সো তার জন্য কি হয়, যে এইরকম একটা মেথড অটোমেটিক্যালি যখন পাইথন এক্সিকিউটেড হয়, তখন পাইথন ডিরেক্টলি ইউ ক্যান সে ইনভক করে একটা মডিউলকে, মানে টেস্টিং এর জন্য। এবং সেই কারণে আমরা এইরকম করতে পারি যে এখানে একটা মেথড আছে যেটাকে আমরা বলছি, এইভাবে মেথডটাকে লিখতে হয়, দ্যাট ইজ নাথিং বাট ইফ you can say underscore name, that could also underscore equals to এখানে আমরা internally write this
মেন। এই পার্টিকুলার যে মেথডটা আমরা লিখলাম সেটা ইন্টারনালি কি করে, পাইথন ডিরেক্টলি একটা মডিউলটাকে ইনভক করে। বাট মানে তার জন্য কি হয়, এটা অলরেডি তৈরি হয়েছে, যেটাকে আমরা মেন মেথড বলি। মানে এটা অলরেডি তুমি যদি দেখো তাহলে পাইথনের ভিতরে এই জিনিসটা অলরেডি ক্রিয়েট হয়ে যায়। এবং ক্রিয়েট হয়ে যাওয়ার জন্য আমরা কি করতে পারি, এই পার্টিকুলার মেথডটাকে আমরা ইউজ করতে পারি। এটার ভেতরেই আমরা কি করব, ধরো লিঙ্ক লিস্টটাকে ক্রিয়েট করব বা লিঙ্ক লিস্টটাকে যখন আমি অ্যাক্সেস করব, আমরা এইরকম ভাবে এই জিনিসটাকে ইউজ করতে পারি। আমরা পরে এটা নিয়ে আরো ডিসকাশন করার জায়গা আছে, সেটা আমরা পরে ডিসকাশন করব। আগে এইটুকু জানো যে আমরা টেস্টিং পারপাসের জন্য পাইথন এইরকম একটা অটোমেটেড টেস্টিং এর জন্য একটা সাপোর্ট দেয়, যেখানে এই জিনিসগুলো এইরকম ভাবে কাজ হয়। সো এর ভেতরে আমি কি করব, পরে আমরা আরো ডিটেলস এক্সপ্লেন করব যে এর ভেতরে আমি কি করতে পারি, যে তোমায় লিঙ্ক লিস্টটাকে ক্রিয়েট, ধরো n1 হচ্ছে এটা, আমি অবজেক্ট তো ক্রিয়েট করতে হবে। আমি কি করলাম, এই ক্লাস যেটা আছে, যেটা লিঙ্ক ইউ ক্যান সে লিস্ট, তার করসপন্ডিং আমি কি করলাম, একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। এই যে অবজেক্ট ক্রিয়েট করলাম, তার কি করলাম, যে এই লিঙ্ক লিস্টের করসপন্ডিং যে হেড আছে, সেখানে আমি কি করলাম, এই নোডটাকে কল করলাম, এটা হেডটা ইনিশিয়ালি। এরপর কি করব, ধরো এই নোডে আমি 1 পাঠালাম ইনিশিয়ালি। আমি যতবার ধরো সেকেন্ড বলে আমি একটা নিলাম ভ্যারিয়েবল, যেখানে আমি এই ধরো নোডকে কল করলাম উইথ দ্য ভ্যালু ধরো 2। থার্ড বলে আমি একটা ভ্যারিয়েবলকে নিলাম, যেখানে আমি এই নোডকে কল করলাম with the value you can say 3। and the thing is that এক্ষেত্রে আমরা কি করলাম, যে L1 you can say dot head, you can say dot next, that should be equals to you can say second। আমি এটা নিতে পারি, অথবা you can say that second you can say dot next, যেটা আমরা নিচ্ছিলাম that is equal to third নিতে পারি। বাট এটা আমি পরবর্তীকালে থার্ড নিতে পারি। সো পরবর্তীকালে আমরা এটাকে এই করব, ডাইনামিক্যালি কি করে করা যায় সেটা দেখে নেব। বাট জাস্ট ফর দ্য বেসিক এর জন্য আমি জাস্ট তোমায় বলছি যে আমরা এইরকম ভাবে করতে পারি। থার্ড সেকেন্ড নেক্সট, মানে এইগুলোতে কি করলাম, নোড গুলো ক্রিয়েট করলাম। ভালো করে দেখো, এখানে কিন্তু আমরা নোড গুলো ক্রিয়েট করতাম, আর ভ্যালু পাস করিয়েছি কত, 2 পাস করিয়েছি। তাহলে তুমি দেখো এখানে নোড যে আমরা ক্রিয়েট করেছি, সেখানে কি সেলফটা তো মেমোরি অ্যাড্রেস, আর এখানে ভ্যালুটা যাচ্ছে, তো সেই ভ্যালুটা অলরেডি যাচ্ছে। এবং L1 ডট হেড ডট নেক্সট ইকুয়ালস টু সেকেন্ড করছি, সেকেন্ড ডট নেক্সট ইকুয়ালস টু থার্ড করছি, এবং আমি প্রিন্ট করে দেবো। কি ফাংশন আমি অলরেডি লিখে দিয়েছি, যে মেথডটার নাম হচ্ছে প্রিন্ট ইউ ক্যান সে লিস্ট। এবং এটাকে যদি আমি কল করে দিই, তাহলে ও প্রিন্ট করে দেবে আমি প্রোগ্রামের ভেতরে যা লিখেছি। যদি না এরর দিতে, তাহলে দেখো সিম্পল লিঙ্ক লিস্টটা কি করছে, 1 2 3 কে প্রিন্ট করে দিচ্ছে। দ্যাট উইল অনলি প্রিন্ট L1 1 2 3। সো আশা করি এই পার্টিকুলার বেসিক জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। তো এটাকে আমি দিয়ে দেবো, তুমি এটা একটুখানি দেখবে। একটু হয়তো প্রথমের দিকে অসুবিধা হতে পারে, বাট আশা করি ডে বাই ডে এটা নিয়ে হ্যাবিচুয়েটেড হয়ে গেলে অসুবিধা হবে না। বিকজ এটা শুধু এখানে ইম্পর্টেন্ট নয়, তোমার যে কোনো অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচে এই জিনিসটা কাজে লাগবে। মানে পাইথন মানে ইটস নট অ্যাবাউট অনলি ডুইং matplotlib or numpy or this type of module. there is also another concept যেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট, এবং এটাকেও ভালোভাবে শিখলে ভালো। তো আমরা লিঙ্ক লিস্টের পরবর্তী দিন আরো বেশি ইমপ্লিমেন্টেশনের দিকে যাব, as well as theoretically as well as practically, কারণ থিওরির পার্টটাও বিভিন্ন রকম প্রবলেম সলভ করতে গেলে কাজে লাগবে। তো তোমাদের একটা হোম টাস্ক থাকবে, সেটা হচ্ছে জাস্ট ইউ হ্যাভ টু রাইট এ প্রোগ্রাম টু রিভার্স এ সিঙ্গেল লিঙ্ক লিস্ট। যেটা হচ্ছে ঘটনা, যদি তুমি বলো যে যেটা আমি চাইছি সেটা জাস্ট করবে, যে রিভার্স, এটা দেখি ইমপ্লিমেন্ট করতে পারো কিনা, যে
you can say যে reverse, you can say a single linked list. এটা জাস্ট একবার ট্রাই করবে অ্যাজ এ হোম টাস্ক যে এটা তুমি ইমপ্লিমেন্ট করতে পারছো কিনা। আমাকে স্ক্রিন শেয়ার করে, যদি সামনাসামনি হয় তাহলে অসুবিধা নেই, আদারওয়াইজ আমায় স্ক্রিন শেয়ার করে যাকে দেখাতে বলবো সে পরের দিন দেখাবে। সো ওকে দিস স্যার।